কোনো এক গ্রামে বাস করত এক গরিব চাষা। সে গ্রামের একটি ছোট্ট ঘরে বাস করত। তার পরিবারে তার স্ত্রী, মা এবং তার একটি ছোট্ট মেয়ে আছে। এদেরকে নিয়ে তার এই অভাবের সংসার। বৌমা, রতন কি কাজে চলে গেছে? তোমার শ্বশুরের শরীরটা আজকাল খুব খারাপ যাচ্ছে। ওষুধগুলো প্রায় শেষ হয়ে গেছে। যদি বলতে তোমার শ্বশুরের ওষুধগুলো এনে দিত তাহলে খুব ভালো হতো মা। বাবার ওষুধের কথা ওনার সম্পূর্ণ মনে আছে। আপনি একদম চিন্তা করবেন না। উনি আসলেই ওষুধ নিয়েই আসবেন। আর আজকাল আপনার শরীরটাও তো ভালো যাচ্ছে না, তাই উনি বলেছেন আজকে কাজ থেকে ফিরে আসলে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। আগে আপনাদের চিকিৎসা করাবো, তারপর সবকিছু। তুমি আমাদের কথা কত ভাবো বৌমা। তোমার মতো বৌমা পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। প্রার্থনা করি যেন তোমরা সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারো। সারাদিন কাজ করে রতন বাসায় ফিরে আসে। খাবার দাবার শেষ করে একটু বিশ্রাম নেয়। তখন তার স্ত্রী এসে বলল, তুমি যা রোজগার করো তাতে তো বাবার ওষুধের পেছনেই চলে যায়। বাড়তি যদি কিছু রোজগার করতে তাহলে মাকে ডাক্তারটাও দেখানো যেত। আর আমাদের খাওয়া দাওয়ার কথা তো বাদই দিলাম, একবেলা খেলে দুবেলা খেতে পাই না। আমি তো সমস্ত শক্তি দিয়ে কাজ করে যাচ্ছি গিন্নি। আমি আর কি করব বলো? আমি তো একটা মানুষ, তাই না? আমি আর কি করতে পারি? অল্প মজুরিতে সারা দিন রাত 24 ঘন্টাই কাজ করি, তবু সংসার চালাতে হিমশিম খাচ্ছি। এবার তো ফসল না হওয়ার কারণে কেউ কাজেও নিতে চায় না আমাকে। আমি তো সম্পূর্ণ চেষ্টা করে যাচ্ছি যে তোমাদের সকলের চাহিদা পূরণ করতে, কিন্তু কোনোভাবেই তো কিছু করতে পারছি না। আরে তুমি তো বেশি চিন্তা করছো আমাদের জন্য। তুমি যতটুকু পারবে ততটুকুই কাজ করবে। বাড়ির ভেতরটা তো অনেকটাই প্রায় ভেঙে গেছে। এই বাড়িতে কি আর থাকা যায় বলো? বাড়িটা যদি একটু সারাতে পারতে তাহলে তো খুব ভালো হতো। বাড়িটা নিয়ে কি আমারও কম চিন্তা গিন্নি? টাকা তো একসাথে জমাই করতে পারছি না। যা দুটা টাকা রোজগার করি সেটা তো আমাদের খাবার দাবার পেছনেই চলে যায়। তবুও আমি প্রাণপণে চেষ্টা করছি মেরামত করার। জানি না উপরওয়ালা আমাদেরকে কোন দিন একটু সুখ দিবে। এভাবে কষ্ট করে আর কত চলা যায়? সংসারটাতে সারা বছর টানা পোড়া লেগেই থাকে। টাকার জন্য মেয়েটাকেও আজ পর্যন্ত স্কুলে ভর্তি করাতে পারলাম না। তবে আমার বিশ্বাস, আমি তো কখনো কারো ক্ষতি করিনি, তাই উপরওয়ালা আমাকে কখনো ঠকাবেন না। তিনি নিশ্চয়ই আমাকে পুরস্কার দিবেন। সাহেব, আপনার কাছে কি কোনো কাজ হবে? একটা কাজের খুবই প্রয়োজন আমার। আমাদের কাজের জন্য যে লোকের প্রয়োজন ছিল সব লোকজনই জোগাড় হয়ে গেছে। এখন আপাতত আমার কাছে কোনো কাজ নেই, তুমি অন্য কোথাও গিয়ে দেখতে পারো। সব জায়গায় কাজের জন্য খুঁজেছি, কোথাও কেউ কাজ দেয়নি। আপনাকে শেষ ভরসা মনে করে এলাম। কাজটি না পেলে আমার পরিবার না খেয়ে থাকবে সাহেব। আসলে তোমাদের মতো দিনমজুরের একটাই সমস্যা, ভালো কথা শুনতে পাও না। এখান থেকে বের হও, তা না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। যা এখান থেকে, আমার অনেক কাজ আছে। রতন হতাশ হয়ে জঙ্গলের দিকে হাঁটা শুরু করলো। সেখানে গিয়ে বসে বসে ভাবতে লাগলো, আমি যদি কাজ না করি তাহলে সংসারটা চালাবো কিভাবে? মা বাবা তো অসুস্থ, তাদের চিকিৎসার খরচ আনবো কিভাবে? ঘরে তো দুমুঠো চালও নেই। কি করব আমি এখন? এসব ভাবতে ভাবতে সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। হঠাৎ একটি মেয়ে এসে রতনকে ডাকতে লাগলো। কে তুমি? তুমি এখানে ঘুমিয়ে আছো কেন? এই জঙ্গলে কত হিংস্র জীবজন্তু আছে, তারা তোমাকে আক্রমণ করবে। আর হিংস্র জীবজন্তুর ভয়? আমার মতো অভাবী মানুষের বেঁচে থেকে আর কি লাভ? সারাদিন ঘুরলাম, একটা কাজের সন্ধানও করতে পারলাম না। ওইদিকে বাবা অসুস্থ, তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। মাকেও হাসপাতালে নিয়ে যেতে পারছি না। টাকার অভাবে আমার ছোট্ট মেয়েটাকেও আজ পর্যন্ত স্কুলে ভর্তি করতে পারলাম না।
এ জীবন রেখে কি লাভ বলো? হতাশ হইও না, যারা সৎ তাদের সাথে আল্লাহ সব সময় আছেন। দেখবে একদিন তোমার সকল অভাব দূর হয়ে যাবে। তবে আমি তোমাকে কিছুটা সাহায্য করতে পারি, যদি তুমি কিছু মনে না করো। আমি কেন তোমার কাছ থেকে সাহায্য নেব? আমি মানুষের বাসায় কাজ করি, তবে ভিক্ষুক না। আমি তোমাকে ভিক্ষা দিচ্ছি না, আমাকে তুমি বন্ধু ভাবতে পারো। আর বন্ধু যদি বন্ধুর বিপদে না দাঁড়ায়, তাহলে কি দাঁড়াবে? না, আমি তোমার কাছ থেকে কোনো সাহায্য নিতে পারবো না। আচ্ছা, বুঝতে পারছি। তুমি এখন আমার কাছ থেকে কিছু টাকা নাও এবং টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করো। যখন টাকা হবে তখন আমাকে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, তাহলে নেওয়া যেতে পারে। তারপর রতন ওই মেয়েটির কাছ থেকে টাকাটা নিল এবং সেখান থেকে চলে এলো। ওই টাকা দিয়ে সে তার বাবাকে ভালো একটা হাসপাতালে ভর্তি করালো। ধীরে ধীরে তার বাবা সুস্থ হতে লাগলো এবং গ্রামে এসে সে একটা ব্যবসা শুরু করলো। ব্যবসা থেকে তার ভালোই লাভ আসতে শুরু করে। লাভের টাকা দিয়ে সে তার বাড়িঘর মেরামত করে। তাদের সকল অভাব অনটন দূর হয়ে যায় এবং তারা সুখে শান্তিতে বাস করতে শুরু করে। তার কয়েক বছর পরে সে ওই মেয়েটির ধারের টাকা শোধ করে দিল।